নমস্কার। চলুন আজ আমরা সরাসরি এমন একটা দারুণ আর প্রাচীন গল্পে ঢুকে পড়ি যেটা শুনলে মনে হতে পারে আরে এটা তো আমাদের আশেপাশেরই চেনা ছবি। যুগ যুগ ধরে টিকে থাকার যে লড়াই আর তার ফাঁকে যে চরম বিশ্বাসঘাতকতার গল্পগুলো লুকিয়ে থাকে, আজ আমরা তারই একটা ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। মানে ভাবুন তো, প্রাচীনকালের এই রূপ কথাগুলো কিন্তু শুধু গল্প নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে আজকের দিনের একদম খাঁটি বাস্তব। আজ আমরা ঠিক তেমনই একটা বিশ্লেষণ নিয়ে এসেছি যা আমাদের আনুগত্য, স্বার্থপরতা আর যে কোনো মূল্যে টিকে থাকার যে কৌশল, সেটা নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করবে। শুরু করা যাক, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যুদ্ধে নিরপেক্ষতা কি সত্যিই বিজয়ের দিকে নিয়ে যেতে পারে? মানে, যখন চারিদিকে একেবারে ভয়াবহ ধ্বংসলীলা চলছে, তখন কি সত্যি সম্পূর্ণ নিরপেক্ষ থাকা সম্ভব, নাকি ওই নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকে অন্য কোনো গভীর উদ্দেশ্য? চলুন আজ এই প্রশ্নটার একেবারে গভীরে যাই। এমন একটা নিষ্ঠুর পৌরাণিক সংঘাতের গল্প আজ আমরা দেখব, যেখানে কোনো পক্ষ না নেয়াটাই মনে হয়েছিল টিকে থাকার সবচেয়ে স্মার্ট কৌশল। সেই বহুল পরিচিত পাখি, পশু এবং বাদুরের গল্পটা আজ একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখা যাক। পর্ব এক ভয়ঙ্কর যুদ্ধের সূত্রপাত। ভাবুন তো, এমন একটা ভীতিকর পরিস্থিতি যেখানে আপোষ শব্দটার ডিকশনারিতে কোনো অস্তিত্বই নেই। দুই পক্ষই একে অপরের অস্তিত্ব একেবারে মুছে ফেলতে মরিয়া। এটা কিন্তু কোনো সাধারণ সংঘাত ছিল না, এটা ছিল টিকে থাকার চূড়ান্ত লড়াই। তো এই সংঘাতটা ঠিক কতটা সমানে সমানে ছিল সেটা একটু খেয়াল করুন। এই যুদ্ধে কিন্তু কেউ পুরোপুরি ধোয়া তুলসী পাতা ছিল না। বাম দিকে দেখুন, পশুদের আগ্রাসনটা একদম স্পষ্ট। শিয়াল পরিবারের হাতে রাজহাঁসদের উপর হওয়ার নির্মম অত্যাচারই ছিল এই বিবাদের একটা বড় কারণ। আবার একটু ডান দিকে তাকালে দেখবেন পাখিরাও কিন্তু মোটেই পিছিয়ে ছিল না। আকাশ থেকে ঈগল পাখি অনবরত খরগোশের ওপর ঝাঁপিয়ে পড়ত, আর পেঁচার প্রতিদিনের ডায়েটে তো ইঁদুর থাকাটা ছিল মাস্ট। মানে সত্যি বলতে কি, দুই পক্ষই আগ্রাসনের সমান অংশীদার ছিল, কেউই কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি ছিল না। আর এই সংঘাতের ভয়াবহ পরিণতি, সেটা একেবারে শিউরে ওঠার মতো। এই আপোষহীন লড়াইয়ে বলতে গেলে মৃতদেহের পাহাড় জমছিল। ওই যে নিরীহ খরগোশ আর ইঁদুর, তারা মারা যাচ্ছিল একেবারে অগণিত সংখ্যায়। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মুরগি আর রাজহাঁস খসে পড়ছিল। আর জানেন, সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি ছিল? বিজয়ী দলগুলো লড়াই থামাতো ঠিকই, কিন্তু সেটা একটু জিরিয়ে নেওয়ার জন্য নয়, বরং পরাজিতদের মৃতদেহের ওপর রীতিমতো ভোজের আয়োজন করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ছিল এমন এক চরম ধ্বংসলীলা যেখানে করুণার কোনো জায়গাই ছিল না। চলে এসছে দ্বিতীয় পর্বে, বাদুরের সুবিধাবাদী কৌশল। এই যে চারিদিকে চরম বিশৃঙ্খলা আর হত্যাযজ্ঞ চলছে, ঠিক এই সময়ে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের কৌশলগত খেলা শুরু হয়েছিল। আসলে খুব ধূর্ত একটা পরিবার এই ধ্বংসযজ্ঞের মাঝে একটা অদ্ভুত সিদ্ধান্ত নিল। তারা প্রকাশ্যে কোনো পক্ষে যোগ দেয়া থেকেই বিরত থাকল। কিন্তু একটু দাঁড়ান, বাদুরদের এই তথাকথিত নিরপেক্ষতা কিন্তু কোনোভাবেই শান্তি বজায় রাখার জন্য ছিল না, একদমই না। এটা ছিল অত্যন্ত সুচিন্তিত, একেবারে মেপে মেপে নেয়া একটা স্বার্থপর সিদ্ধান্ত। তারা খুব চালাকির সাথে এমন একটা পজিশন নিল যাতে কোনো দুর্বল পক্ষের সাথে নিজেদের জড়িয়ে বিপদে পড়তে না হয়। বাইরে থেকে দেখে মনে হবে এরা তো বেশ শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তারা কেবল নিজেদের আখের গোছানোর ছক কষছিল। আর তাদের এই দিগবাজি খাওয়ার স্বভাবটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। ধাপ 1, যখন তারা দেখল পাখিরা যুদ্ধে বেশ সুবিধাজনক একটা অবস্থানে আছে, ব্যাস, তারা তৎক্ষণাৎ পাখিদের দলে ভিড়ে গেল। আবার ধাপ 2, যখনই যুদ্ধের মোড় একটু ঘুরে গেল আর পশুরা জয়ী হতে শুরু করল, তারা 1 সেকেন্ডও দ্বিধা না করে সাথে সাথে পশুদের পক্ষ নিয়ে নিল। বুঝতেই পারছেন, তাদের এই আনুগত্য আসলে কোনো আদর্শের ওপর দাঁড়িয়ে ছিল না, এটা নির্ভর করত কেবল একটা জিনিসের ওপর, সেই মুহূর্তে পাল্লা কার দিকে ভারী। এবার আসি তৃতীয় পর্বে, বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতি। কিন্তু ওই যে কথায় বলে না, কোনো কিছুই চিরকাল চলে না, এই রক্তক্ষয়ী যুদ্ধেরও তো একটা শেষ আছে, তাই না? অবশেষে যুদ্ধ থামল, একটা বিশাল শান্তি সম্মেলন ডাকা হল। যখন চারদিকের ধুলো একটু শান্ত হল, একসময় চরম দুই শত্রু, পাখি এবং পশু, যখন এক টেবিলে মুখোমুখি বসল, তখন হঠাৎ করে তাদের একটা কথা খুব স্পষ্টভাবে মনে পড়ে গেল। হ্যাঁ, ঠিক ধরেছেন, বাদুর পরিবারের সেই ধূর্ত ডিগবাজির কথা।
যুদ্ধের সময় যখন তারা একেবারে জীবন-মরণ লড়াইয়ে ব্যস্ত, তখন এই বাদুড়রা কিভাবে তাদের দুই পক্ষকেই নিয়ে রীতিমতো পুতুল খেলা খেলেছে, সেটা তাদের স্মৃতিতে একদম দগদগে হয়ে উঠল। এবং তখন উভয় পক্ষই একটা ব্যাপারে সম্পূর্ণ একমত হল, এমন প্রতারণা ক্ষমার অযোগ্য। ভেবে দেখুন, পশু আর পাখিদের মধ্যে চরম শত্রুতা থাকলেও তাদের অন্তত নিজেদের একটা নীতি ছিল, কিন্তু বাদুড়দের এই সুবিধাবাদের তো কোনো নীতি নৈতিকতাই ছিল না। তাই দুই দলই একটা কড়া সিদ্ধান্ত নিল, এই প্রতারণার কোনো মাফ নেই, একদম কোনোভাবেই না। এই সদ্য একত্রিত হওয়া সাবেক শত্রুদের ঐক্যবদ্ধ ফ্রন্টের সামনে বাদুড়দের আর কোনো অজুহাতে টিকল না। তাদের সব চালাকি এক নিমেষে শেষ। তাদের এই চরম আর কাপুরুষোচিত সুবিধাবাদের কারণে পাখি এবং পশু উভয় মিলে তাদের একেবারে সমাজ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিল। আর এই বিতাড়নটা ছিল খুব দ্রুত এবং একেবারে চূড়ান্ত, কোনো অ্যাপিল করার সুযোগই দেওয়া হল না। আর এভাবেই শুরু হল বাদুড় পরিবারের চিরস্থায়ী এক শাস্তি। বিপদের সময় কোনো পক্ষের প্রতি অনুগত না থাকার যে কি চরম মূল্য, সেটা তাদের আজও চোকাতে হচ্ছে। অন্ধকার মিনার আর পরিত্যক্ত ধ্বংসাবশেষই হয়ে উঠল তাদের চিরস্থায়ী ঠিকানা। সমাজ থেকে ঘাড় ধাক্কা খেয়ে তারা এখন বাধ্য হয়ে কেবল রাতেই বাইরে ওড়ার সাহস পায়, যখন অন্য সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ব্যাপারটা সত্যি একটা দারুণ রূপক, তাই না? আজকের এই আলোচনাটা আমরা শেষ করব খুব গভীর একটা প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, প্রকৃত নিরপেক্ষতার কি সত্যি কোনো অস্তিত্ব আছে, নাকি এটি কেবল বিজয়ীর অপেক্ষায় থাকা একটা মুখোশধারী সুবিধাবাদ? যখন আমাদের সমাজে কোনো বড় ধরনের সংকট তৈরি হয়, তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকাটা কি আসলেই নিরপেক্ষতা, নাকি তা কেবল কে জিতবে সেটা দেখার জন্য অপেক্ষা করা? আশা করি আজকের এই বিশ্লেষণটি আনুগত্য আর সুবিধাবাদের আসল চেহারাটা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। ভালো থাকবেন, আর হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে কিন্তু অবশ্যই একটু চিন্তা করবেন।